বিভাগের। প্রিয় দর্শক, নমস্কার। আনন্দধারার পক্ষ থেকে আমি তুলি আজকে এই সাহিত্য সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। অনুষ্ঠান শুরুর আগে বলি, আমাদের আজকের সন্ধ্যার অনুষ্ঠান দুভাগে ভাগ করা। দুটি পর্বের মধ্যে রয়েছে 20 মিনিটের একটি বিরতি। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, অনুষ্ঠান চলাকালীন দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন। আনন্দধারা আপনাদের গুণীজনেদের দরবারে আজ পরিবেশনা করতে চলেছে একটি অন্য স্বাদের সাহিত্য উপস্থাপনা। আজকে এই সাহিত্য সভার মধ্যমণি শ্রী হর্ষ দত্ত সুদূর কলকাতা থেকে বই পাগল বাঙালির আমন্ত্রণে সিডনিতে। খ্যাতিমান এই সাহিত্যিক দেশ পত্রিকার বর্তমান সম্পাদক। একাধারে তিনি লেখেন এবং লেখা আদায়ও করেন। নিজের কর্মোদ্যম তিনি প্রয়োগ করেছেন দেশের হিতে। স্কুল জীবন থেকেই সাহিত্যপ্রেমী। কলেজ জীবনে তার অনেক রচনা প্রকাশিত হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে। শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে আনন্দবাজারে তার যোগদান। তারপর 1982 সালে এই নবীন সাংবাদিকের মেলবন্ধন হয় প্রবীণ পত্রিকা দেশের সঙ্গে। দেশের বয়স তখন প্রায় 50। 1984 সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার ছোট গল্প কামাতি কুসুম সকলে। তারপর তার অন্য উপন্যাস অমল। উপন্যাসটি সর্বস্তরের পাঠকের অভিনন্দন ধন্য। তার প্রথম বড় উপন্যাস ময়ূরাক্ষী তুমি দিলে। এরপর প্রকাশিত হয়েছে অজস্র ছোট গল্প উপন্যাস, যা আমাদের পাঠকদের অত্যন্ত প্রিয়। 2006 সালের জুন মাস থেকে তিনি যুক্ত আছেন দেশ পত্রিকার সম্পাদক হিসেবে। বহু পুরস্কার প্রাপ্তি সম্মান জমা পড়েছে তার ঝুলিতে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখের দাবি রাখে সমরেশ বসু সাহিত্য পুরস্কার, বিজয় সাহিত্য পুরস্কার, নিবেদিতা পুরস্কার, দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি পুরস্কার এবং উৎসব সম্মান। এই কৃতি সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক, দেশের কাণ্ডারি এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি শ্রীমন্ত মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শ্রীমন্ত মুখার্জি। ধন্যবাদ তুলি, ধন্যবাদ উপস্থিত দর্শকবৃন্দ। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে তারপরে অনুরোধ করব জিয়া ভাইকে, ফসলাকে মঞ্চে আনার জন্য। তার আগে দু একটা কথা বলে নেওয়া দরকার যে এই পুরো আয়োজনটা হয়েছে আনন্দধারা রিডার্স ফোরামের পক্ষ থেকে। এখানে যারা বাংলা বোঝেন না, আমি তাদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ফর দ্যাট গম্ভীর ওয়ার্ডস আই উইল বি স্পিকিং ইন বেঙ্গালি, সো মাই অ্যাপোলজিস। ভারতীয় বিদ্যা ভবন আমাদেরকে সব ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আর এই বিশেষ করে যে আনন্দধারা রিডার্স ফোরাম, এটা আমাদের যখন আমাদের কোনো সাহিত্য সন্ধ্যা আমরা করার ইচ্ছে হয়, কিছু লোক একসঙ্গে আমরা আসি, কাজ করি, ভুলে যাই। যেদিনকে সন্ধ্যা শেষ হয়ে গেল, দ্যাটস এন্ড অফ ইট। মানে তার পরবর্তী সময় পরের বছর করবো কিনা, সেটা হবে কিনা, কোনো ইচ্ছে, মানে বিভিন্ন লোকের ইচ্ছের উপর নির্ভর করে। সুতরাং আমাদের কোনো সাংগঠনিক পরিকাঠামো নেই, কিছু নেই, শুধু ভালোবাসা আর প্যাশনের বেস করে এটা পুরো করা হয়। যে আসছে, যারা অংশগ্রহণ করছেন, দর্শকরা প্রত্যেকে। সুতরাং আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে 13 বছর এটা চলছে। আশা করি ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা আমরা পাব। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি অনুষ্ঠানের শেষে বিভিন্ন সংস্থা যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন, তাদের নাম বলবো। আপাতত আমি বলবো যে জিয়া খন্দেকার, যিনি অনুষ্ঠানের একটা অন্যতম সংগঠক, তাকে আমি বলবো তিনি ফসলাকে নিয়ে মঞ্চে আসুন। আর আমি বলবো ডক্টর গম্ভীর ওয়ার্ডস, আপনি যদি if you please come on the stage.
আমি এবারে আমাদের দুজন ছোট্ট সাথী প্রিয়াঙ্কা এবং টিয়াকে বলবো, প্রিয়াঙ্কা এবং টিয়াকে বলবো পুষ্পস্তবক তাকে দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয়াঙ্কা এবং টিয়া, রিয়া ভাই, হর্ষদা। আমরা তো হর্ষদার কথা শুনবো, তার আগে আমরা একটু ছোট্ট করে আমরা জনপ্রিয় ওয়ার্ডসকে বলবো দু চার কথা বলার জন্য। ভাবকে অভিতা ভবন আমাদের যেভাবে সমর্থন করছেন, উনি খুব অল্প বলবেন, অনুরোধ করেছি। উনি কিছু কি বলতে চাইছেন ডাক্তার গম্ভীর ওয়ার্ডস? I wish I could speak Bengali, but I can't. But I can understand most of Bengali, so I will be enjoying when he's speaking. So we are very proud to support any literary activity, especially Bengali. I had a soft corner for Bengali. Even when I was quite young, I used to watch many Bengali movies, and I enjoyed Satyajit Ray's movie in Bengali. I had many Bengali friends in Bombay, but I didn't learn how to speak Bengali. I feel today I wish I knew Bengali. But we will continue supporting Anand Dhara and any Bengali literary activity, dramas. I was thinking drama, you have Bengali drama, we'll support that. So I'm very proud to be sitting with you. Thank you. এবারে আমি হর্ষদাকে বলবো, মঞ্চ আপনার, আমরা শুধু শ্রোতা, আপনি এসে আমরা হর্ষদার সঙ্গে সবটাকে আগ্রহী, আসুন। আমি গত 16ই মার্চ আপনাদের অস্ট্রেলিয়ায় এসেছি। প্রথমে মেলবোর্ন শহরে ছিলাম, ওখান থেকে গত পরশু আপনাদের সিডনিতে এসে পৌঁছেছি। মেলবোর্ন শহরে বাংলা সাহিত্য সংসদ একটি অনুষ্ঠান করেছিলেন, অত্যন্ত প্রাণবন্ত এবং মনোগ্রাহী অনুষ্ঠান। আজকে মেলবোর্ন থেকে যারা মেলবোর্নের ওই বাংলা সাহিত্য সংসদের উদ্যোক্তা যারা এটা করেছেন, তাদের মধ্যে 6 জন আমার বন্ধু এখানে উপস্থিত হয়েছে। তারা আপনাদের সঙ্গে একটা মেলবন্ধনের স্মৃতি এবং মেলবোর্ন, বিশেষ করে আপনারা যারা বঙ্গভাষী আছেন, বাঙালি আছেন, তাদের ভিতরে একটা সংযোগ সেতু তৈরি করার জন্য ওরা মেলবোর্ন থেকে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা এত দূর থেকে এসে আপনাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য এসেছেন। এই যে আপনারা প্রবাসে রয়েছেন, এই যে আপনারা বাংলা ভাষাকে ভালোবাসেন, এবং এই যে আপনারা আমাদেরকে, যারা আমরা ওই বাংলা সাহিত্য সংস্কৃতি সেই সম্পর্কের মধ্যে রয়েছে, তাদেরকে এই যে আপনারা ডেকে আনেন, এটার মধ্যে যে সুমন্ত বাবু যেটা বললেন যে এটা একটি সংস্থা নয়, আমরা একটা ভালোবেসে সমস্ত ব্যাপারটা করি, এবং আগামী বছর যে এটা হবেই তার কোনো স্থিরতা থাকে। আমার মনে হয় কথাটা ঠিক বলব, আগামী বছর কী হবে তার একটা স্থিরতা মনে মনে নিশ্চয়ই আপনাদের থাকে, অন্তত একটা আশা তো থাকে, একটা প্রত্যাশা থাকে। এবং সেই প্রত্যাশাগুলো যদি না থাকে, তাহলে এরকম একটা অনুষ্ঠান আপনাদের শত কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে, এখানে আমি এসে এই কদিনে বুঝতে পেরেছি যে আপনাদের এখানে কত ব্যস্ততার মধ্যে থাকতে হয়। জীবন কিন্তু সব জায়গায় আছে, কিন্তু এখানে খুব নিয়মের সঙ্গে, নিয়ম মেনে, আইন মেনে, সময় মেনে এই যে একটা জীবনযাত্রার ভিতর দিয়ে আপনারা যাচ্ছেন, সেটাও একটা
মানুষের দিক, আমরা হয়তো সেই নিয়ম কানুন, আমাদের দেশেও আইন রয়েছে, নিয়ম কানুন রয়েছে, কিন্তু এতটা আপনারা যেভাবে এটাকে অনুসরণ করেন, যেভাবে এটা জীবনে রূপায়িত করেন, আমাদের ওখানে সেভাবে না করলেও চলে, জীবনটা না করলেও চলের মতো চলে যাচ্ছে। কিন্তু আপনাদের এখানে না করলে চলে না, করতেই হয়। ধরুন এই যে আপনাদের নিজস্ব সময়টুকু, সেই সময়টুকু চুরি করে, সেই সময়টুকুকে আপনার কাছে আবদার করে, আপনি যে বাড়ি থেকে এসেছেন, বহু দূর দূর থেকে, বহু দূরে সাভার থেকে এসেছেন, এসে যে এই অনুষ্ঠানটাকে একটা সার্থকতা দেওয়ার চেষ্টা করছেন, এই জন্যে আমি আবারও আপনাদের সকলকে, যারা সিডনিবাসী রয়েছে তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কদিন ধরে ভাবছিলাম, আমি মেলবোর্নেও ভেবেছি, এখানেও ভেবেছি, ধরুন এই যে আপনারা ডেকে আনেন কেন? আপনারা তো নিজেরাই নিজেদের কথা নিজেরা বলতে পারেন। আপনাদের নিজের ভিতরে যে কথার স্তূপ জমে রয়েছে, পাহাড় জমে রয়েছে, সেগুলো নিজেরা চালাচালি করতে পারে, কথা বলতে পারে। যেরকম একটা সভা ডেকে আপনাদের নিজেদের কথা নিজেরাই বলতে, কিন্তু সেটা না করে যে আরেকজন একটা দূরের পাখিকে ডেকে আনে, তো আমি তো একই সুরে বলবো, আপনাদেরই ভাষায় আমি কথা বলবো, আপনাদেরই সুরে আমি গান করবো। এটা কেন করেন? এটার একমাত্র কারণ হচ্ছে আসলে সবটাই যে ওই নস্টালজিয়া থেকে হয় তা নয়। ওই যে একটা শেকড় আমাদের প্রতীত হয়ে আছে, বিশেষ করে যার নাম বঙ্গ সংস্কৃতি, যেটা পৃথিবীর অন্য যে কোনো সংস্কৃতির সঙ্গে লড়াই করতে পারে তো জায়গাটা ধরে রাখার জন্য, এবং সেই জায়গাটা অত্যন্ত গৌরবের জায়গা এবং সম্মানের জায়গা। বিশেষত আমাদের সাহিত্য, এরকম সাহিত্য পৃথিবীর খুব কম দেশেরই আছে। যারা ইংরেজিতে লিখছেন, ইংরেজি বহু দেশেরই ভাষা ইংরেজি, আমি সেই সাহিত্যের কথায় যাচ্ছি, কিন্তু একটা স্থানীয় ভাষা, যে ভাষায় পৃথিবীর লোক কথা বলে, কিন্তু যে ভাষায় 7 কোটি লোক কথা বলে, সেই ভাষায় যে রচিত সাহিত্য বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং পৃথিবীর যেখানে যেখানে বঙ্গভাষীরা রয়েছে, এই যেমন আপনার অস্ট্রেলিয়ায় রয়েছে, নিশ্চয়ই অস্ট্রেলিয়াতে সমস্ত অস্ট্রেলিয়া জুড়ে অন্তত 10,000 বাঙালি পরিবার রয়েছে, কি তার বেশি হতে পারে। এই যে আপনারা আপনাদের সাহিত্য এবং সংস্কৃতির প্রতি যে একটা মহত্ব অনুভব করে, এই এত দূরে এসে সমস্ত আলাদা জল, বায়ু, হাওয়া, মানুষ সব কিছুর বাইরে থেকে এই যে আপনারা এইটাকে ভালোবেসে, এই যে আমাদের মুখ থেকে কিছু শুনতে চান। আমি তো আর সাগরপাড় থেকে কিছু বাণী নিয়ে আসিনি, যে আপনাদের কিছু বাণী বিতরণ করে যাবো, তা নিয়ে আসি। আমি এসেছি এই জিনিসটা দেখতে এবং এই জিনিসটা বুঝতে, এবং এইটাই আমি নিয়ে ফিরব যে আপনারা সত্যি সত্যি একটা ভাষাকে ভালোবেসে, একটা সংস্কৃতিকে ভালোবেসে, একটা সম্পূর্ণ বিজাতীয় দেশে থেকে সেটার প্রতি আপনারা প্রতিনিয়ত একটা মহত্ব অনুভব করেন। এবং এরকম যদি সুযোগ এখানে থাকতো, আমি একদম স্থির যে আপনারা এইটাকে নিয়ে আরো বেশি করে বড় করে কাজ করতে পারতেন। কিন্তু অনেক সময় সে সুযোগ হয় না। ধরুন এই যে আপনারা যতজনকে নিমন্ত্রণ করেছেন এইখানে, সকলে তো আসতে পারেন, দর্শক মণ্ডলীর সংখ্যা খুব কম, কিন্তু যেটুকু সেটুকুকে আমি ধরে নিচ্ছি আন্তরিকতার কোনো ঘাটতি নেই, সেই আন্তরিকতাটাই বড়। আগামী বছর হয়তো আরো বেশি মানুষ আসবে, তার পরের বছর আরো বেশি মানুষ আসবে, গত বছর এর থেকে কম বেশি, সেই হিসেবে আমি যাচ্ছি। আমি শুধু এইটুকুই ভাবছি যে এই যে আপনারা করছেন কাজটা, করতে চাইছেন ভেতর থেকে, এবং করাটা ঠিক বাধ্যতামূলকের জন্য নয়, ওই যে একটা শেকড় যে আছে, যে জল হাওয়া থেকে পুষ্ট হয়েছে, সেইটি আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন। কিন্তু এরপরে একটা দ্বিতীয় স্তর আছে। দ্বিতীয় স্তর হচ্ছে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হচ্ছে, যারা এখানেই জন্মেছে, এখানেই বড় হচ্ছে, এবং যারা এই দেশটাকেই তার দেশ বলে জানে, সেই যে জেনারেশন, সেই যে পরম্পরা, তাদের সম্বন্ধে আপনারা কি ভাবছেন এখন থেকে ভেবে রাখতে হবে। কেন ধরুন এই আনন্দধারা সংস্থায় শ্রীমন্তবাবু একদিন বৃদ্ধ হবে, আপনাদের বয়স হবে, তখন এই ধারাটা, এই যে স্ট্রিম অফ জয় বলেছে, স্ট্রিমটা তো কোথাও যদি বাধা পেয়ে থেমে যায়,
এবং সেটা যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে সেটা তো কাঙ্ক্ষিত নয়। সেইটা থাকবে কিনা আপনাদের আগামী 10 বছরের জন্য ভেবে রাখতে হবে। আমার কিন্তু এখানে মনে হচ্ছে, আমি সত্যি কথা বলছি, যে আপনারা যারা মাঝ বয়সে এখানে এসছে, যারা ওই দেশে বাংলায় বড় হয়েছে, বঙ্গ সংস্কৃতিতে বড় হয়ে এখানে এসছে, তাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই, কেন তাদের ভিতরে ওই জিনিসটা একেবারে রয়ে গেছে, মানে ওটা হারিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যারা এখানে বড় হচ্ছে, যারা এখানে মানুষ হচ্ছে, যারা এই দেশটাকে তার দেশ বলে জেনেছে, এই দেশের নাগরিক বাই বার্থ, সেই প্রজন্মটাকে আপনি কিভাবে আপনার এই সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যের সঙ্গে সংযুক্ত করবেন, সেইটা কিন্তু একটু ভাবতে হবে। সেইটা না ভাবলে কিন্তু এই স্ট্রিম বা ধারা যাই আপনি বলবেন সেটা থমকে যেতে বাধ্য। সেটা কিন্তু একটা ভয়াবহ দিক, সেটা আপনাদের এখন থেকে ভাবতে হবে, কিন্তু সেটা আপনাদেরই ভাবতে। আমরা বাইরে থেকে এসে বলে যেতে পারি, আশঙ্কাটা প্রকাশ করে যেতে পারি, কিন্তু কাজটা করতে হবে আপনার। এখানে বসে আপনারা যেটা করেন সেটা হচ্ছে, আমি মেলবোর্নেও দেখেছি, এখানেও দেখেছি, নিজেরা যেটুকু লিখছেন, যার ভিতরে একটু লেখার ক্ষমতা রয়েছে, ক্ষমতা না বলে বলি বরং লিখতে যিনি ভালোবাসেন, যিনি কোনো একটা বিষয় লিখে আর পাঁচজনকে জানাতে চান, তার মনের কথাগুলো, তার প্রাণের কথাগুলো, এই যে একটা সংযোগ, এই যে কমিউনিকেশনটা যিনি করতে পারেন বা যিনি করতে চেষ্টা করেন, তিনি একটা সীমিত জায়গার ভিতরে করেন। আমাদের ওখানে জায়গাটা আরো বড়, সেই বড় জায়গায় অনেক আত্মপ্রকাশের জায়গা আছে, নিজেকে আরো বেশি করে মেলে দেওয়ার জায়গা আছে, আর তার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে দেশ পত্রিকা। ৭৭ বছর ধরে যেটা একদম সবসময় যা কিছু শ্রেষ্ঠ তার প্রকাশনার ঠিকানা, যে কোনো সাহিত্যিকের শ্রেষ্ঠ রচনা প্রকাশনার ঠিকানা দেশ। কিন্তু দেশ বাদ দিয়েও তো অনেক ম্যাগাজিন আছে, লিটল ম্যাগাজিন আছে, সেখানে বহু কবি, বহু অল্প বয়সী ছেলে মেয়ে, ধরুন ১৭-১৮ থেকে শুরু করে ৩০-৪০ই ধরি না, এই তারা কতভাবে লিখছেন, কতভাবে আত্মপ্রকাশ করছেন, কতভাবে তার মনের কথাটা জানাচ্ছেন, কতভাবে পাঠকের কাছে পৌঁছাচ্ছে। আপনাদের এখানে হয়তো সেই সুবিধাটুকু নেই, তার অনেক কারণ আছে। এই কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে এখানকার জীবনযাত্রার যে ধারা, সেই ধারাতে যখন আপনি মিশে যাচ্ছেন, তখন আপনার ওই যে আপন ধারা, যেটা আপনি দেশ থেকে নিয়ে এসেছেন বা যেটা ভিতরে ভিতরে রয়েছে, সেটা অনেক সময় স্ফুরণের জায়গা হয়। দেখবেন না, কোনো কোনো জায়গায় ঝর্ণার জল পাথর দিয়ে বেঁধে রাখা, সে নামতে চাইছে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না, সেটা পাথর দিয়ে আটকে দেওয়া হচ্ছে। তাহলে এখন জল অন্য আরেকটা জায়গা থেকে যত জমতে থাকছে, সে আরেকটা জায়গা থেকে বেরিয়ে আসছে। ওই যে আরেকটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই বলবো কি মূল যে জায়গাটা আটকে দিয়েছিলেন তার থেকে একটা সাবস্ট্রিম হয়ে গেল, আর একটা অন্য ধারা হয়ে গেল। এখানে আপনারা ধরুন ওই সরু ধারাটার ভিতরে রয়েছে, সেই সরু ধারাটাই আপনারা লিখে হোক, নাটক করে হোক, যেভাবে হোক প্রকাশ করতে চাইছে, এটাও খুব ভালো। কিন্তু ধারাটা যদি খুব শুরু থেকে শুরুতর হতে থেকে ক্ষীণ হয়ে যায়, তখনই আমার ভয় লাগে। সেইটা যেন না হয় আপনারা যে যা পারেন, যেভাবে পারেন। কালকে রাত্রি যাদের আপনাদের এখানে যাদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে, তারা একটা আশঙ্কা করছেন, জানেন তো, এখানে একটা পুজোর সময় আমরা একটা ম্যাগাজিন বার করি, সেই ম্যাগাজিনটা কি হয়, শেষ মুহূর্তে লেখাগুলো পাই, তাতে লেখাগুলোর ঠিক মান বা ঠিকভাবে প্রেজেন্ট করা, ঠিকভাবে প্রকাশনা করা, বানানো থেকে যায়, ইত্যাদি থেকে যায়, ঠিক করে করতে পারি না। তো আমি, যিনি আমার সঙ্গে এই বিষয়ে কথা বললেন, তাকে আমি বললাম যে আপনারা সারা বছর ধরেই কেন এটা এই করেন, একটা ফাইল তৈরি করলেন, সারা বছর ধরেই যারা লিখতে চায়, লিখতে ভালোবাসেন, লেখাটা যাদের প্যাশন, তাদের সকলের কাছে পৌঁছে আপনি লেখাটা যদি জড়ো করতে থাকেন, তাহলে পুজোর অনেক অনেক আগে থেকেই কাজটা শুরু করে দিতে পারে। তখন ওই হুড়োহুড়ি, মারামারি, ঝগড়াঝাটি, কাটাকাটি এইসব কিছুই হবে। আপনারও মন খারাপ হবে না যে এটা করতে হবে। ধরুন আমি একটা বড় কাগজ করি বলে আমার এই অভিজ্ঞতাগুলো আছে। একটা বড় কাগজ করতে গেলেও একই ধরনের সমস্যা, শেষ মুহূর্তে লেখা পেলে, শেষ মুহূর্তে কিছু পেলে তার মান
গুণমান এবং সেটা প্রেজেন্টেশন অনেক সময় মনের মতো হয় না মানে সময় থাকে না। সেই জন্য অনেক আগে থেকে সমস্ত ব্যাপারগুলোকে প্ল্যান করে ছবি করতে হয়। আপনি বলতে পারেন যে সবসময় কি আপনি প্ল্যান অনুযায়ী চলতে পারেন, সবসময় কি আপনার পরিকল্পনাটা ফলপ্রসূ হয় না, কিন্তু পরিকল্পনাটা করে রাখতে হবে, পরিকল্পনার উপর দিয়েই চলছে। যখন ফলপ্রসূ হচ্ছে না সেটা জানতে হবে একটা 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 অন্যরকম ঘটনা, সেটাই ঘটে তা না, এটা একটা অন্যরকম ঘটনা এই জন্যে যে কেউ হয়তো দিতে অপারগ হয়েছেন, সময় মতো দিতে পারেননি, কিন্তু আমার যে স্কিম, আমি যেটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে অনেক আগে থেকে এইটা ছাপা হবে, এটা এই সময় যাবে। ধরুন যেমন রবীন্দ্রনাথের যখন জন্মজয়ন্তী আসে মে মাসে, আমরা সবসময় চেষ্টা করি যে তার আগে রবীন্দ্রনাথ সংক্রান্ত কোনো একটা ভালো প্রবন্ধ পেলে সেটাকে গুছিয়ে রেখে দেয়, যে আমি ঠিক ওই সময় যে দেশটা বেরোবে ওই দেশটাতে ওই রবীন্দ্রনাথ সংক্রান্ত রচনাটি প্রকাশ করব। সেটা আমি ভাদ্র মাসে কি আষাঢ় মাসে প্রকাশ করে নষ্ট করব, আমি ওই বৈশাখের সময়ে ওই লেখাটা দেব। কেননা আমার সংস্কৃতির সঙ্গে 25শে বৈশাখ এমনভাবে জুড়ে রয়েছে যে ওটি দিলে 25শে বৈশাখে তার মর্যাদা অন্য সময়ে দিলে অনেক বেশি হবে, কি 22শে শ্রাবণ দিলে অনেক বেশি হবে, যেহেতু এই দুটো তারিখ আমার সংস্কৃতির সঙ্গে আমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি সেই নজরটা রাখি। আপনাদের এখানে কমিউনিটি হিসেবে ছোট, আপনারা এখানে যত চীনে থাকেন, যত ভিয়েতনামিজ থাকেন, তার তুলনায় আপনারা কম বলে আন্তরিকতাটা বেশি হওয়া উচিত, কম বলে যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়ে আরো সংগত হওয়া উচিত। কেননা আপনারা পরস্পরকে অনেক গভীরভাবে চেনেন, আপনারা মোটামুটি পৌঁছে যাওয়ার মতো জায়গায় সকলে থাকে। তারপরে টেলিফোন আছে, মেল আছে, এইগুলোর সঙ্গে যোগাযোগ করে আপনারা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে বলে একটা সংযোগ গড়ে তুলতে পারে। এই সংযোগটা যদি গড়ে ওঠে তাহলে দেখবেন আপনাদের যে কোনো কাজ এখানে যা আপনারা করতে চাইছেন আপনার প্রিয় সংস্কৃতি সাহিত্যকে নিয়ে সেটা দেখবেন সার্থক হতে বাধ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কি করতে হবে, সারা বছর ধরে এই কাজটা, যেহেতু আপনাদের ব্যস্ত জীবন, এক একজন এক এক রকম প্রফেশনে আছে, সেই জন্য সকলে মিলে যদি ব্যাপারটা করে তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে। আর ধরুন যে বিপুল সাহিত্য প্রতি বছর আমাদের ওখানে রচিত হচ্ছে, সেটা আপনারা ওয়েবসাইটে কিছু কিছু পান, যাদের ওয়েবসাইট আছে। আমার পত্রিকার ওয়েবসাইট নেই, কিন্তু অনেক পত্রিকার আছে। আর একটা হচ্ছে আপনার হার্ড কপি হিসেবে বইটাই একটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, যদি গ্রাহক হন আপনি পান। আর একটা হচ্ছে বুক ফর্মে, যেখানে এই যে বই হিসেবে সেগুলো পান। আমি মেলবোর্নে গিয়ে একটা মোনাস পাবলিক লাইব্রেরিতে গিয়ে আশ্চর্য হলাম যে ওরা একটা বিরাট বড় র্যাক, তার 3টে কি 4টে রো, একটা বড় র্যাক বাংলা বইয়ের জন্য ছেড়ে দিয়েছে। ওখানকার লাইব্রেরিয়ান এই কথা আমাকে বললেন যে আরও বই আছে জায়গার অভাবে এখানে রাখা যাচ্ছে না, সেটা ভেতরে রয়েছে। ঠিক আছে, হয়তো সিডনিতেও সেরকম আছে, আমি দেখে উঠতে পারিনি, আপনারাই বলতে পারেন। কিন্তু এই যে আমার অস্তিত্বটা অন্য ভাষার পাশাপাশি, সে গ্রিক বলুন, হিব্রু বলুন, যেমন আপনার বাংলাটা গ্রিক, হিব্রু, চীনের ভাষার মতনই একজন এই ভাষাটা যে জানে না তার কাছে, তার সেই ভাষাগুলো যদি মর্যাদার সঙ্গে একটা লাইব্রেরিতে থাকতে পারে তাহলে আমার ভাষা নয় কেন? এবং আমার ভাষায় যা সৃষ্টি হয়েছে এবং আমার ভাষায় রবীন্দ্রনাথ নামক যে স্রষ্টা, সেটা আর কোনো ভাষাতে এরকম একজন স্রষ্টা জন্মান, এটা একবারে আপনারা সব জায়গায় বুকে হাত দিয়ে বলতে পারেন। এরকম সব্যসাচী লেখক, এরকম স্রষ্টা, আবার এরকম কর্মী, এরকম প্রেমিক কোনো ভাষার সাহিত্যে এইরকম একটা উদাহরণ নেই। আমাদের দুর্ভাগ্য তিনি ইংরেজিতে লেখেন, যদি ইংরেজি তার মাতৃভাষা হতো, যদি লিখতেন এই সৃষ্টিগুলো, তাহলে দেখতেন আমাদের গৌরব কোথায় গিয়ে পৌঁছবে। আমাদের দুর্ভাগ্য আমরা অনুবাদ করে রবীন্দ্রনাথকে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারিনি। অথচ রাশিয়ান সাহিত্যিকদের সব সে মাঝারি মাপের সাহিত্যিকগুলো লেখা অনুবাদ হয়ে সারা পৃথিবী জুড়ে বই ফেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দিক থেকে সেটা হয়। অত বাঙালি হিসেবে আমরা একটু অলস জাতি করে
হয়তো আমরা যেখানে 4 জন বাঙালি যাই সেখানে একটা দলবাজি শুরু হয়ে যায় বলে কি একটা দল হলে সেই দলটা ভেঙে 4টি দল কখন হবে, এসব আমাদের যে কতগুলো মজ্জাগত স্বভাব হয়তো আমাদের দেশাচার লোকাচারের ভিতরে এগুলো রয়েছে, সেই জন্য আমরা অনেক সময় পারি না। কিন্তু হয়তো সেই পাড়াটাও খুব দরকার হয়ে পড়ছে, কেননা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। আমি যে শহরে থাকি কলকাতা, সেখানে গত 20 বছর ধরে একটা প্রজন্ম বড় হচ্ছে। আমরা যখন বড় হয়েছি, আমার এখানে আমার প্রেসিডেন্সি কলেজের বন্ধু গৌতম আছেন, আমরা একই সঙ্গে কলেজে পড়েছি, এখানে এসে ওর সঙ্গে দেখা হলো। আমরা যখন বড় হয়েছি এক ধরনের, তারপরে একটা প্রজন্ম গড়ে উঠেছে গত 20 বছর ধরে, যারা নিজেকে সে যে বাংলাটা জানে সেটা বলতেই তার লজ্জা, কি সে বাংলা পড়তে পারে না এটা বলতেই তার গৌরব, তার সঙ্গে যে বাংলা সংস্কৃতির কোনো সংযোগ নেই এবং সে যে ঠিক ঠিক বাংলাটা ভালো করে বলতে পারে না এটা বলতে তার বাবা মায়েরও গৌরব। কি ভয়াবহ একটা অবস্থা, একটা প্রজন্ম গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? আপনারা এখানে যারা রয়েছেন, আমিও একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, আপনারা অনেকেই পড়েছেন। সেই সব স্কুলগুলো আস্তে আস্তে দেখা গেল ন্যাচারাল ডেথ হয়ে গেল। হলো কেন না, পাশাপাশি ইংরেজি স্কুল প্রচুর গজিয়ে উঠলো এবং সেখানে সব ছেলেমেয়েরা গিয়ে ভর্তি হয়ে গেল। কেন না এইটা হুইসপারিং হয়ে গেল একটা, যে তুমি যদি ইংরেজি ভালো করে না শেখো তাহলে তোমার ভবিষ্যৎ ঝরঝর। এখন ভবিষ্যৎ হচ্ছে নির্ভর করে আমার বৃত্তির উপর, আমি কতটা ইনকাম করব। আমার সংস্কৃতি তো আমার ভবিষ্যৎ করে দেওয়ার কেউ নয়। সংস্কৃতি তো একটা পরম্পরা, সেটা 1000 বছরের পুরনো হতে পারে, 5000 বছরের পুরনো হতে পারে। যেই ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়লো, যাদের অভিভাবক তাদের পড়াবেন, তাদের আমি কোনো দোষ দিচ্ছি না, পড়তেই পারে। আমার মেয়েই তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে, যদিও তার স্কুলে বাংলা ফার্স্ট টাইম পড়েছে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে সে সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিল, সে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিল। এক এক সময় টিভিতে ওখানে কুইজ হয় আমাদের ওখানে, সেই কুইজে এক একটা ছেলে মেয়ে যেসব উত্তর দেয় শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে, হাড় হিম হয়ে যাবে। জিজ্ঞেস করা হলো যে বন্দে মাতরমের রচয়িতা কে, নামও বলে দেওয়া হচ্ছে। অপশন 1, অপশন 2 স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ধরুন বলা হলো রবীন্দ্রনাথ। দেখা গেল যে বেশ কিছু ছেলে বললো স্বামী বিবেকানন্দ, কেন সে রিলেট করছে কি ওই লোকটি ধর্মের, বন্দে মাতরম শব্দটি সংস্কৃত, অতএব ওই ধর্মীয় লোকই নিশ্চয়ই এটা রচনা। এই যে অবস্থা, এই অবস্থাটা একদিনে হয়েছে, দিনের পর দিন, এবং তাতে অভিভাবকদেরও একটা বিরাট ভূমিকা আছে যে তারা এই সংস্কৃতিটা, তারা এই আচ্ছা ধরুন এরকম আমরা তো আমি তো এখনো ভাবতেই পারি না যে আমার জীবনটা একটা দিন একটা রবীন্দ্রসঙ্গীতের কোনো সুর বা বাণী ছাড়া একটা দিন আমার জীবন থেকে চলে গেল। আমার জীবনের প্রতিটা মুহূর্তকে একটা মানুষ তার ওইরকম 3000 গানের ভিতরে ধরে রেখেছে। আবার একটা গানের ভিতরে আপনার মনের অন্তত 6টা স্তর তিনি ধরে রেখেছেন। তাহলে এইরকম 3000x6 যদি প্রতিটা গান হয়, তাহলে আপনার যে সমগ্র জীবনের যা কিছু চিন্তা ভাবনা, যা কিছু ভালো মন্দ, যা কিছু সুখ দুঃখ, যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি বেদনা, সব কিছু সেই গানের মধ্যে ধরা আছে। আমি ভাবতেই পারি না যে আমার জীবনের একটা দিন রবীন্দ্রনাথ ছাড়া চলে গেল। হ্যাঁ, এমন হতে পারে যে হয়তো আমি যতটা তাকে ভাবতে চাই পেলাম না, কিন্তু আমার প্রতি পদক্ষেপে, আমার নিঃশ্বাসে, আমার দুঃখ কষ্টে, আমার বেদনায় তিনি সঙ্গে সঙ্গে আছেন, তিনি সঙ্গে সঙ্গে আছেন। এই যে এখানে আপনাদের যেটা মেলবোর্নে দেখিনি, এখানে রাস্তা দিয়ে দেখছি একটা ভায়োলেট কালারের ফুল কয়েকটা বাড়ির কাছে একদম ভর্তি হয়ে রয়েছে, খুব সুন্দর। আমি কি ফুল গৌতমকে জিজ্ঞেস করলাম, বলতে পারবো না, আপনারা বলতে পারেন। জ্যাকারান্ডা, এই তো খুব বিখ্যাত না মনে হয় জ্যাকারান্ডা। এটা বড় বড় গাছে ফুলগুলো বেরিয়েছে। আমি একটা ছবি তুলবো, তুলে আমি বোঝাতে চেষ্টা করবো।
তা ধরুন এইটা এখন এখানে বসন্ত, তো এই বসন্ত, ধরুন ওই ফুলগুলো গাছের তলায় ঝরে পড়বে, পরে আপনি ওই ফুলগুলোর সামনে দিয়ে যদি যেতে যেতে যদি আপনার রবীন্দ্রনাথের এই গানের লাইনটা মনে না পড়ে, যে উদাসী হাওয়ার পথে পথে মুগুলগুলি ঝরে, আমি কুড়িয়ে এনেছি তোমার চরণ দিয়েছি লহ করুণ পরে, এইটা যদি আমার মনে না পড়ে তাহলে বাঙালি হিসেবে আমার বেঁচে থাকাটাই হবে। কারণ আমার জীবনের ওই জায়গাটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না ওইটা, কিন্তু ওই ফুলটা দেখে আমার যে এক মুহূর্তে স্তব্ধতা, আমি যে একটুখানি দাঁড়ালাম, গাছটাকে দেখলাম, ফুলগুলোকে দেখলাম, এইটা অন্য কোনো জাতি, আমি বলছি না কাউকে খাটো করছি, তাকে তার স্রষ্টা এইভাবে ভেতর থেকে ডেকে এনে ফুলটার সামনে দাঁড় করাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের কবি করেছে, আমি এরকম অজস্র উদাহরণ দিতে পারি, আমাদের কবি এটা করেছে। আপনার সুখে দুঃখে, আমি তো বলছি সব জায়গাতে তিনি আমাদের পাশে পাশে রয়েছে। এইরকম যে আমাদের একটা সাহিত্য, এইরকম যে আমাদের একটা সংস্কৃতি, সেটা এখন আমাদের ওইখানে একটা তছনছ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে কি হচ্ছে, তারপর তো লেখা হচ্ছে, বই হচ্ছে, দেশ পত্রিকা বেরোচ্ছে, এই বইমেলাতে বই হচ্ছে, প্রকাশিত হচ্ছে, সব হচ্ছে। অর্থাৎ লেখার গতিটা বা মানুষের আত্মপ্রকাশের ইচ্ছাটা কমে যায়, কিন্তু সেটা তো শুধু করলেই হবে না, তার তো পাঠক চাই। আপনি বইটা কিনে এনে সাজিয়ে রাখলে তো হবে না। রবীন্দ্রনাথের গীতবিতানটা এনে আপনি যদি লিখে দেন তাহলে হবে না। নয় আপনাকে গীতবিতানটা কবিতার মতো করতে হবে, আর নয় আপনাকে গানগুলো শুনতে হবে, যে কোনো একটা অপশন। আপনার পড়ার সময় নিয়ে না থাকে, আপনি গানগুলো শুনুন, শুনে আপনার যে সংস্কৃতির যে মূল্যমান সেইটাকে আপনাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ধরুন এখন একটা প্রজন্ম এরকম, আমি জানি না, আমি খুব আশা করি যে হয়তো আবার নতুন করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে, মানুষ আবার ওইভাবে ভাববে, মানুষ আবার করবে। এটা একটা খুব বড় দিক, জীবনের একটা বড় দিক, সেটা হয়তো বুঝতে একটু সময় লাগবে, এই ঘুরে দাঁড়াতে সময় লাগবে। আমাদের তো দেশে যা কিছু হয়, পাশ্চাত্যে যেগুলো পুরনো হয়ে যায় সেগুলোই আমরা তখন আঁকড়ে ধরি। ধরুন পাশ্চাত্যে কোনো একটা সাহিত্যের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা ওখানে পুরনো হয়ে গেল, আমাদের এখানে সেটা নিয়ে কেউ কেউ বাদ রাখতে শুরু করলো, ওটাও যখন ওখানে 5 বছর পুরনো হয়ে গেছে, মানে সাগর পেরিয়ে আস্তে আস্তে 5 বছর পুরনো হয়ে গেছে। কিন্তু আমার যেটুকু নিজে, ধরুন আমি যদি কিছু নিজে সৃষ্টি করতে নাও পারি, আমি যদি আমার লেখার ক্ষমতা নেই, পোটেনশিয়ালিটি নেই, আমি কিছু পারি না, কিন্তু আমার যা কিছু আছে সেটা নিয়ে আমার যে গর্ব, সেই গর্বটুকু আমি করি না। সেটার জায়গা কিন্তু দেশে দেশে পৃথিবীর যেখানে বাঙালি আছে সেখানে, আমি যে বাঙালি এই কথাটা ভুলে যাওয়ার মধ্যে কোনো গৌরব নেই, আমি যে বাঙালি এটা লুকিয়ে যাওয়ার মধ্যেও কোনো গৌরব নেই। পৃথিবীর কোনো জাতি এটা করে, যাদের দেখতে মঙ্গলয়েডদের মতো, তাদের আপনি দেখেই বুঝতে পারেন এই নয় চীনে, নয় কোরিয়া, নয় ভিয়েতনামিজ। কিন্তু আমাদের দেখে বোঝা যায় না তো ভারতীয় বলে মনে, তাই তো? মানে বাংলাদেশি এবং আমরা, আমাদের এই যে দুই ভাই বোন কি দুই বোন যাই বলুন না কেন, আমাদের দেখে আলাদা করে কেউ বলতে পারবে না এই হচ্ছে বাঙালি, বলবে ভারতীয়, কি বলবে বাংলাদেশি। কিন্তু এই যে আমাদের আলাদা তো আর ওইভাবে চেহারার ভিতরে আইডেন্টিটি নেই। আমাদের কি আছে, আমাদের ওই গৌরবজনক অধ্যায়গুলো রয়েছে, যে অধ্যায়গুলোর এক একটা পাতা উল্টালে আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের চিন্তাভাবনা একটা স্তর স্পর্শ করতে পারে। আমি এগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে আমারই ক্ষতি। যে স্রষ্টা যে সৃষ্টি করে দিয়ে গেছেন তার কোনো ক্ষতি নেই। তার কি ক্ষতি আছে? তিনি চলে কাজ সেরে দিয়ে চলে গিয়েছেন, তিনি পরপারে চলে গিয়েছেন, কিন্তু এই সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছে। সেই সম্পদে আমরা ধনী, এই কথাটা যদি আমি না ভেবে গৌরবান্বিত মনে করি নিজেকে, তাহলে এর থেকে আর খারাপ কি? সেই খারাপের পর্বটা ভিতর দিয়ে যদি আমাদের ক্রমাগত যেতে পারে, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। বাঘ যেমন আজকে এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে গেছে, মানুষের আক্রমণে তাকে হত্যা করতে করতে। এখানে কি হচ্ছে, আমরা বলবো এন্ডেঞ্জার্ড স্পিসিস হলো কারণ আমরা নিজেকেই নিজে হত্যা করছি। দেখবেন সেই এর একটা খুব প্রিয় শব্দ ছিল আমাদের নীরশ্রী চৌধুরী, উনি বলতেন আত্মঘাতী বাঙালি, মানে নিজেকেই নিজেকে মারে। এটা একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব, ওর কথা বলবে যে আমরা নিজেদের নিজেকে হত্যা করেছি।
তো সেটা যেন না হয়, সেইটা আমাদের সব দিক থেকে দেখে। আর একটা কথা যেটা বলা, সেটা হলো এই যে আপনারা আন্তরিকতার সঙ্গে ব্যাপারটা ভাবছেন, করছেন, এটা যদি বজায় রাখতে পারেন, আপনারা যতদিন সক্ষম ততদিন তো করবেন। আমি পরবর্তী প্রজন্ম যদি এটা বিভিন্নভাবে করতে পারেন, যদি তারা আসে, তাহলে আমার মনে হয় যে আমাদের যে সংস্কৃতি সেটা বেঁচে থাকবে, এবং আমাদের এই যে বাঙালি হিসেবে যে গৌরব, সেটাও খুব গৌরবান্বিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধরুন আমাদের কি নেই? আমাদের তো সবই আছে। আমাদের জীবন থেকে তো কিছুই হারিয়ে গেছে বলে আমার তো মনে হয়। ধরুন আমাদের কলকাতাতে এই মুহূর্তে জীবনযাত্রা ভীষণ সংগ্রাম সম্পন্ন, সে অর্থনৈতিক দিক থেকে বলুন, একটা রাস্তায় বেরিয়ে কোথাও পৌঁছানোর দিক থেকে বলুন, কি আপনি কোনো একটা শুভ চিন্তা সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে বলুন, সব দিকেই হচ্ছে একটা সংগ্রাম ছাড়া আপনি কোথাও পৌঁছতে পারবেন। মানে যে দেশে ধরুন একটা পাসপোর্টের জন্য 6 মাস অপেক্ষা করতে হয়, সে দেশে মানে বুঝতেই পারছেন যে জীবনযাত্রাটা কোথায় 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 কীভাবে হয়ে রয়েছে। আমি আমার দেশের নিন্দে করছি, কিন্তু এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা থেকে আমরা বেরোতে পারছি। অথচ আমাদের জীবনে হাসিও বন্ধ হয়নি, কান্নাও ঠিক তেমনই রয়েছে, সুখও রয়েছে, দুঃখও রয়েছে, পারস্পরিক দেওয়া নেওয়াও রয়েছে, সুখ দুঃখের আমরা সাথীও বটে, সব কিছুই রয়েছে। কিন্তু ওই সব কিছুর ভেতরে যদি একটা না কোনো অংশ বড় হতে থাকে, একটা কোনো নেগেটিভনেস, মানে একটা নেগেটিভ ব্যাপার যদি বড় হতে থাকে, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাদের ক্ষতি হবে। সেই ক্ষতিটা সম্বন্ধে আমি ধরেই নিচ্ছি যে আনন্দধারা খুব সচেতন। সেই সচেতনতা থেকেই আনন্দধারা নানা অসুবিধে সত্ত্বেও, নানা প্রতিকূলতা সত্ত্বেও আমার আপনাদের সকলের সহানুভূতি, আপনাদের সকলের সহযোগিতা, সকলের এই পেয়ে এরা এই অনুষ্ঠানটা করতে পেরেছে, যেটা আমি মেলবোর্নেও দেখে এসেছি। এখানেও আপনাদের এখানে এসে সেরকমই আমি দেখতে পেলাম যে সেটাই হয়েছে। অতএব আমি খুব আশাবাদী এবং আশা রাখছি যে আগামী বছরও এখানে এরকম একটা অনুষ্ঠান হবে। আপনারা সকলে তাতে সমবেত হবেন, সকলে তাতে অংশগ্রহণ করবেন যেভাবে, কেননা এটা ধরুন মানে কমিউনিটিটা যদি খুব ছোটো হয় তাহলে সকলেরই কাজ করে যায়। যেমন একটা বিয়ে মানে এখানে একটা কোনো পুজো বাড়িতে যখন সকাল থেকে কাজটা শুরু হয়, যখন অতিথিরা না আসে, তখন দেখবেন সকলেই কিছু না কিছু করছে। আপনারা সকলেই কিছু না কিছু করে যদি এটা বজায় রাখতে পারেন, এটা চালিয়ে দিতে পারেন, তাহলে এর থেকে তো আনন্দের আর কিছু হতে পারে। সেটাই আপনারা চেষ্টা করেন। আমি আপনারা শুনলেন আমাদের দিদি টুলি এই বললেন আমার সম্বন্ধে একটু। তো আমার কাছে খুব একটা গৌরবের এটা যে আমি একটা এরকম পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরেছি। ধরুন আমি যদি কিছু নাও লিখতাম জীবনে, লেখার ক্ষমতা সকলের থাকে, যারা থাকে তারা ঘুষে মেজে করেন। কিছু কিছু লোক জন্ম থেকে সেই প্রতিভা নিয়ে আসেন পৃথিবীতে, আর সকলেই ঘুষে মেজে, যেমন একটা পিতলের বাসনকে ঘুষে মেজে চকচকে করা হয় কিন্তু আমার বাসন, সেইভাবে আমাদের বহু লেখককে সেইভাবেই মানে এর হচ্ছে সাহিত্যের শ্রমিকের মতো আমরা একটা জায়গায় যেতে চাইছি। তো এই যে পত্রিকাটা, এই পত্রিকাটা কিন্তু সেই দিক থেকে আমার মতে আর কি এই বাংলা সাহিত্যের একটা বলা যেতে পারে যে কাস্টোডিয়ান অফ মেমোরি রয়েছে। যে বাঙালির যা কিছু শ্রেষ্ঠ এবং যা যতটুকু শ্রেষ্ঠ সাহিত্যিক আছে কয়েকজন বাদ দিয়ে সকলেই এই পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন লেখক হিসেবে। আমি একজন কর্মী হিসেবে যুক্ত হতে পেরেছি, এটা আমার কাছে একটা খুব গৌরব। আমি ভেবেছিলাম জীবনে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াবো, যেমন বলতো আমরা পড়াচ্ছি, এরকম একটা পড়াবো। কিন্তু ভাগ্যচক্রে এখানে আমি যুক্ত হয়ে পত্রিকাটার সঙ্গে রয়েছি। পত্রিকাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই পত্রিকাটা ৭৭ বছর ধরে একই রকমভাবে কি করে চলছে। বাংলায় আর কোনো পত্রিকা এত বছর জীবিত নেই। শুধু রামকৃষ্ণ মিশনের যে মুখপত্র উদ্বোধন, সেটা কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মুখপত্র, সে ১১০ বছর ধরে রয়েছে।
এর বাদ দিয়ে কোনো পত্রিকা ৭৭ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হয়, কখনো ব্রেক হয়নি। ব্রেক হয়েছে ধরুন কোনো শ্রমিক অসন্তোষের জন্য বা কোনো দৈব দুর্বিকা পাপড়ি ব্রেক হতে পারে, কিন্তু তা বাদ দিয়ে নিরবচ্ছিন্নভাবে প্রথমে সাপ্তাহিক, তারপরে এখন পাক্ষিক, পাশাপাশি সাহিত্য সংখ্যা, আগে সাহিত্য সংখ্যা বেরোতো, রোজ সংখ্যা বেরোতো, তখন মানুষের রিডিং হ্যাবিটটা অনেক বেশি ছিল। এখন যেটা প্রায় শূন্যে পরিণত হয়েছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো এই যে পত্রিকাটা, এই যে প্রকাশিত হচ্ছে এত বছর ধরে, আমাকে অনেকে জিজ্ঞেস করলে এই বিষয়ে রহস্যটা কি? এটা তো প্রাণ রহস্য বলে কথা আছে তো, যে ধুকপুক ধুকপুক করে লোক বেঁচে থাকে না, তখন বলেন যে কি রহস্য, কি করে বেঁচে আছে। হয়তো দেখা গেল প্রায় 100 বছর বয়স হয়েছে কোনো মানুষের, তখনও বেঁচে রয়েছে। কি প্রাণ রহস্য? আমাদের একটাই প্রাণ রহস্য, উই আর অলওয়েজ চেঞ্জিং। আমরা সব সময় পরিবর্তনশীল। যখন যে যুগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেই যুগের রিফ্লেকশন সাহিত্যে, কবিতায়, উপন্যাসে, গল্পে, প্রবন্ধে, সব কিছুর ভেতর ওই রিফ্লেকশনটা আমরা আগেই গ্রহণ করছি। ধরুন কিছুদিন আগে অমলান দত্ত প্রয়াত হয়েছে। অমলান দত্ত হচ্ছেন আমাদের ওখানকার একজন গান্ধীবাদী মনীষী, অর্থনীতিবিদ তো বটে। অমলান দত্তর সঙ্গে আমার যখন কথা হতো, এই প্রথমে আমি ফোন করে বলতেন, আমার থেকে কত বয়সে বলতো, আপনি করে কথা বলতো, বর্ষবাবু খুব আস্তে আস্তে আমার একটি প্রবন্ধ রচনা করতে পেরেছি, আপনি কি দেশ পত্রিকায় ওটা ছাপতে আগ্রহী? ওই রকমটা মানুষ আমাকে বলছে আমি আগ্রহী। আমার 14 পুলিশের ভাগ্য উনি আমাকে ফোন করে বলছেন যে ওটা দেবেন। আমি সঙ্গে সঙ্গে বলি যে হ্যাঁ আপনি রাখুন, আমি বাড়ি থেকে মেসেঞ্জার দিয়ে ওটা নিয়ে আসবো। নিয়ে এলাম, শেষ দিকের প্রবন্ধগুলো দেখতে পাচ্ছি সব কটাতে তো অপূর্ব ভাষায় লিখতে। মানুষের কি করে কল্যাণ হবে, মানুষের কি করে মঙ্গল হবে, মানুষের ভিতরে ধর্মীয় উন্মাদনায় যে হানাহানি, কাটাকাটি, রক্তপাত, সেটা কি করে কমবে, কোন মনীষী লেখা দ্বারস্থ হলে, কোন মনীষীর কাছে দুহাত পেতে দাঁড়ালে, কোন চিন্তাধারাতে কাছে গিয়ে প্রণত হলে আমি মানুষ হিসেবে ঠিক ঠিক একটা সুস্থ জীবনযাপন করতে পারবো, মানুষ হিসাবে আমার পাশের মানুষটিকে মর্যাদা দিতে পারবো, সম্মান দিতে পারবো, তাকে আত্মীয় হিসাবে, পরমাত্মীয় দরকার নেই, আত্মীয় হিসাবে তাকে গ্রহণ করতে পারবো। এই কথাগুলো নানাভাবে বলছে, নানাভাবে বলছে। একসময় মনে হচ্ছে রিপিটেশন আপনার রিপিটেশন নাকি রে বাবা, আবার পরে মনে হচ্ছে যে না, কিছু কথা আছে না রিপিটেটিভ, শুড বি রিপিটেটিভ, মানে আমার কানে ঢুকছে না, বারবার বলতে হবে, বারবার করে আপনার চেতনাকে জাগ্রত করার জন্য, আপনাকে আপনার চৈতন্যে জাগ্রত করার জন্য বারবার বলতে হবে। সেই কাজটি উনি মৃত্যুর আগে পর্যন্ত করে গেলেন। শেষ লেখাটিও আমার পত্রিকাতে ছাপা হয়েছে, শেষ যে প্রবন্ধটি লিখেছেন জীবনে, সেটিও উনি আমাকে দিয়ে গেছেন এবং আমি দেশ পত্রিকায় ছাপতে পেরেছি। এই যে দেখুন এখন আমরা কোন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা মূল্যবোধ যেখানে প্রায় ধুলোয় গড়া করে দিচ্ছে, সেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে মূল্যবোধটা আবার আপনার ভিতরে জাগ্রত করার যে প্রচেষ্টা একটা মানুষ তার অন্তিম সময়ে করে গেলে, এটা তো আমার সংস্কৃতির ক্ষেত্রে শুধু নয়, এই যে পরবর্তী প্রজন্ম আসছে, যারা বড় হচ্ছে, তাদের কাছে এই বাণী পৌঁছানো দরকার যে জীবনটা তুমি ভেবো না যে তোমার মতো চলে, জীবনটা আসলে চলে জীবনের মতো। আমি ভাবি যে আমি একটা ছুরি নিয়ে, কি একটা কাঠারি নিয়ে, কি একটা বন্দুক নিয়ে, কি একটা রিভলভার নিয়ে আমি জীবনটাকে স্তব্ধ করে দিতে পারি। আমি কোনোদিন পারব না, কেউ পারেনি। জীবন জীবনের মতো চলছে, কারণ এই কোটি কোটি মানুষকে নিয়ে যে একটা পৃথিবী, যে একটা মানবিক সম্পর্কের যে বন্ধন, সেই বন্ধনটা ওইভাবে ছিন্ন করে দেওয়া যায় না, কেউ পারেনি। আমি কি করছি, আমার দেশ কাল লোকাচার
তার ভিতরে আমি একটু মস্তানি করব। সেই মস্তানিটা কি আছে, সেই মস্তানিটা কি মানে আছে? জীবন তো জীবনের মতোই চলছে, সেটা কোথাও থেমে আছে না। আমি এই যে কবে একদিন কার সঙ্গে কথা বলতে বেলবনে বলছিলাম, সেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে থাকতে প্রতিদিন সকালবেলা একটা মানুষ কি করে পারতেন ভাবলে অভাব হয়ে যায়। সকালবেলা ছাত্রদের কাছে তখন প্রথম যুগের শান্তি, আমি কি সময় খুব বেশি নিচ্ছি? না 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 বলুন, মানে আপনাদের যে প্রোগ্রাম আছে সেগুলো সব করতে হবে। আমি কিন্তু পাপের ভাগে হতে পারবো না, যে হলো না তারপরে এই হয়ে গেল, টাইম হয়ে গেল। সেই শান্তিনিকেতন বলে একটা রচনাতে বলছেন, দুটো ঘটনা বলছেন। উনি কি করতেন, সকালবেলা ছাত্রদের কাছে ওই একটা পিস রাত্রিবেলায় লিখতেন, সেটা এনে পাঠ করতেন। খুব এক্সটেম্পোরি বক্তৃতা খুব ভালো দিতে পারতেন, গলাটা খুব সরু ছিল এবং উনি এসে পাঠ করতেন খুব সুন্দর। তো ওই রকম পিসগুলো নিয়ে পরে একটা বই হয় শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনে দুটো জায়গা, একটা জায়গায় বলছেন যে এই যে মা আর আমি, আমার সন্তান আর মা, যে মা যে সংসারে আছে, মা যে সংসারটা নীরবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি সেটা কখনো ভাবি। একদিন বারান্দায় আমি যাচ্ছি, বারান্দা দিয়ে মা ঘরেতে রয়েছে। ও তো খুব ছোটবেলায় মা হয়ে গেছে। উনি বলছেন আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি না, আমি একটা বারান্দা দিয়ে যাচ্ছি আর মা ঘরেতে বসে একটা কি করছে। আমি খানিকটা চলে গিয়ে মনে হলো, আরে মা তো ঘরে বসে আছে, মাকে একটা প্রণাম করে আসি। বলছেন আমি এটা স্বপ্ন দেখছি। এই যে সম্পর্ক কিরকম সেটা বোঝানোর জন্য বলছে। বলছেন তাহলে যখন ফিরে এসে মাকে প্রণাম করলাম, প্রণাম করতে মা আমাকে চিবুকে আদর করে বললেন, ও তুমি এসেছো, পাশে বসো। বলছে এই যে মার সঙ্গে আমার যে এই যে চিরন্তন সম্পর্কটা, এই যে সন্তান এবং মা, এটা আমি ভুলেই ছিলাম। এই যে ফিরে এসে মাকে যখন প্রণাম করলাম, মাকে যখন পাশে এসে মা বসতে বললেন, তখন বুঝলাম যে আমার সঙ্গে এই সম্পর্কটা কি। দেখুন, সাহিত্য এই জিনিসটাই আমাদের হৃদয়ে উজ্জীবনের চেষ্টা। আর একটা বলছেন যে যুবক পুত্র মারা গেছে, তার মৃতদেহ রাস্তাতে শোয়ানো হয়েছে, খাটেতে ফুল দিয়ে এই শ্মশানে নিয়ে যাওয়া হবে। মা তার স্বরে কাঁদছে। যারা শ্মশান যাচ্ছে তারা ভাবছেন মা একটু বেশি কাঁদছে। এত বুক ফাটা আর্তনাদের কি আছে? আর্তনাদ করলে কি তার এই যুবক সন্তান ফিরে আসবে? লোকেরা ভাবছে। কবি যেন একটু আড়াল থেকে ওই কেন মা কাঁদছে সেটা একটা এক্সপ্লেনেশন দিচ্ছে। মানে পড়লে আপনার সমস্ত শরীরে রোমাঞ্চ হবে। কিরকম বলছেন আসলে তা নয়। মা এই যে বুক ফাটা আর্তনাদ করছেন, সেটা যত না পুত্রের শোকে তার থেকে বেশি অভিমান। আপনি এই জায়গাটা পড়েই ভাববেন কার উপর অভিমান। বলছেন অভিমানটা হচ্ছে এই যে সমগ্র পৃথিবী তার এই এত বড় শোকে কোথাও এতটুকু স্তব্ধ হয়ে দাঁড়ায়নি। সেই লোক অফিস যাচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে, ফেরিওয়ালা হেঁটে যাচ্ছে, লোকে বাজারে যাচ্ছে, মা এই দৃশ্যটা দেখে কাঁদছেন আর ভাবছেন আমার শোকটা কেউ শেয়ার করছেন। কবি বলছেন জগৎ হচ্ছে, এটা জগতের নিষ্ঠুরতা। ওই জীবনের মতো চলছে, সেটা ওই মায়ের অত বড় অপূরণীয় ক্ষতি স্তব্ধ করতে পারছে না। এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে জীবন, যে আমি ভাবছি না যে আমি থামিয়ে দেবো কোথাও, কোনোদিন পারব না। এই থামিয়ে দেওয়ার ভাবনাটাই একটা বাতুলতা। এই বাতুলতা, যেমন ধরুন যদি এই আনন্দধারার অনুষ্ঠান কেউ যদি ভাবেন যে আমি থামিয়ে দেবো, ধরুন আপনাদের ভিতরে যদি ওই স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াস ব্যাপারটা থাকে, তাহলে সে এটাকে থামিয়ে দিতে পারবেন না তিনি। ঠিক তাই জীবনও ওইভাবে কোথাও থেমে থাকছে, সেও তার মতো করে পথ করে যাচ্ছে। তো কবি বলছেন মা ওই অভিমানে কাঁদছে। আসলে জীবন কোথাও থেমে নেই, স্তব্ধ হয়ে। সেই